আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানের শেষ মুহূর্ত থেকে একদম ঈদ হয়ে গিয়েছে বেশ কয়েকদিন। তো ঈদের পর একদমই সময় পাচ্ছিলাম না। বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এসে আসলে সময় হয়ে উঠছিল না। তো ভাবছিলাম এই ভিডিওটা আর পাবলিশ করব না। পরে ভাবলাম যে না, পাবলিশ করেই ফেলি। 3-4 দিনের কিছু ক্লিপ নিয়ে আমি আজকে এই ভিডিওটা সাজিয়েছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এখন যে বাসাটা দেখাচ্ছি, এটি আমার বড় ননদের বাসা। 28তম রোজায় আমার ননদ সবাইকে দাওয়াত করেছিল। আমার ছোট ননদ এসেছিল ঢাকা থেকে ঈদ করতে। তো পরিবারের সবাই একসাথে হয়েছি, এই জন্য আমার বড় ননদ দাওয়াত করেছে। আর আপু সারাদিন রোজা রেখে আমাদের জন্য এতগুলো রান্না করেছিল। মাশাআল্লাহ, সবগুলো রান্নাই অনেক বেশি মজা হয়েছিল। তো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল আপুর হাতের রোস্ট আর এই পুডিং। আমার ভাগ্নি সাফা এখন পুডিংটা কাটছে। পুডিংটার ভিতরে কোনো লাম্পস ছিল না, একদম পারফেক্ট হয়েছিল পুডিংটি। তো খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। দিনটি আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো কেটেছে। আপুর বাসা থেকে বের হতে আমরা অনেক দেরি করে ফেলেছিলাম। তো এখন বেশ অনেকটা রাত, আমাদের বাসায় চলে এসেছি আমরা। এসে আমি কাজে লেগে পড়েছি, কারণ আগামীকালকের ইফতারে দাওয়াত করেছি, মানে 29 রমজানের ইফতার করব সবাই মিলে আমাদের বাসায়। তো এই জন্য আমার খালামণি, খালু, তারপর খালামণির 3 মেয়ে, 2 জামাই, মেয়ে জামাই, তো তাদেরকেও দাওয়াত করেছি। সবাই মিলে একসাথে হলে সবার সঙ্গে সবার পরিচয় হবে, যেহেতু নতুন জামাই আছে একজন। তো এই জন্য আর কি রাতেই বেশ কিছু প্রিপারেশন নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ছোলা সিদ্ধ করে একটা স্টেইনারে রেখেছি পানি ঝরানোর জন্য, ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। আগামীকালকে শুধু রান্না করে নেব। আর 2 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করে আমি প্রেসার কুকারে রেখে দেব। কালকে শুধু গরম করে বাগার দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর 2 প্যাকেট ফালুদা নিয়েছি। তো ফালুদা সিদ্ধ করতে বসিয়ে কিছু টিকিয়া রেডি করে রেখে গিয়েছিলাম। এখন শুধু শেপ দেওয়ার পালা, গরুর মাংসের টিকিয়া। সেদিকে ফালুদা সিদ্ধ হতে থাকবে আর আমি বসে বসে শেপ দিতে থাকবো। যখন আমি অনেকজন আত্মীয় স্বজনকে এভাবে দাওয়াত করি, তখন আগের দিনেই আমি অনেক কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরের দিন আর একদম নাকে মুখে না লেগে যায়। ফালুদাতে দেওয়ার জন্য এই যে 2 রঙের 2টো প্যাকেট দেয়া থাকে জেলি তৈরি করার জন্য। এটা না আমার ফালুদাতে খুব একটা ভালো লাগে না, তো আমি এটা দেই না। আমি এটার পরিবর্তে ফল ব্যবহার করি, বিভিন্ন ধরনের ফল, যেটা যখন বাসায় থাকে আর কি। আর জেলিগুলো না বানিয়ে ফালুদা বানাতে বানাতে এরকম অনেকগুলো প্যাকেট জমা হয়ে গিয়েছে। তো ভাবছিলাম যে এগুলো কি করব, এগুলো দিয়ে কিছু না ট্রাই করে আবার ফেলতেও ইচ্ছে করছে না। তো এজন্য ভাবছি যে এগুলো দিয়ে একদিন শরবত ট্রাই করব। বেশ রঙিন রঙিন শরবত হবে, দেখতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। আমার ক্ষেত্রে আবার এমনও হয়েছে, কোনো কিছু নতুন ট্রাই করতে গিয়ে না আরও একগাদা জিনিস নষ্ট করে ফেলেছি। এটা পরের দিন সকালে। নর্মালি তো রমজান মাসে আমরা 2টা-3টার সময় কিচেনে ঢুকি রান্না করার জন্য। তো সেই দিন আমি আসলে রান্নার জন্য একদমই তাড়াতাড়ি ঢুকেছিলাম, যেহেতু বেশ অনেকগুলো মানুষের জন্য রান্না করব। তো তাড়াতাড়ি সব কিছু রেডি না করলে তো শেষ করতে পারবো না। আবার ইফতারের আইটেমগুলো সব বাসায় নিজে হাতেই বানাবো ভেবেছি, এজন্য সব কিছু তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে মাছ ভাজতে দিয়েছি আর চিকেন নিয়েছি রোস্টের জন্য। এখন এগুলো ভেজে নেব। আর রোস্ট করার আগে তো চিকেনগুলো ভেজে নিতে হবে, আর এজন্য যাতে ছিটে না আসে সেই ভয়ে বেশ গভীর দেখে বড়সড় একটা কড়াই নিয়েছি। তো এমন সময় চিকেনটা দিয়েছি যখন একদম তেলটা গরমই হয়নি। আর এই অবস্থা দেখে আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছিল। তবে চিকেনগুলো এভাবে ভাজার ক্ষেত্রে আমি একটা কাজ করি, চিকেনগুলো তেলে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেই। এক পাশ ভাজা না হওয়ার আগ পর্যন্ত আর খুলি না। এতে যদি ছিটেও আসে তাহলে কিন্তু বাইরে আসার কোনো সম্ভাবনা থাকে না, নিশ্চিন্তে একটা পিঠ ভাজা হয়ে যায়। আর ঠিক এভাবেই একদম নিশ্চিন্তে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এত কিছু করার ভিড়ে আমি আসলে ভিডিও করার একদমই সময় পাইনি, জাস্ট একটু একটু করে স্ন্যাপ নিয়েছি, এই আর কি।
এখন রোস্ট রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি 5টি চিকেনের রোস্ট করব, এই জন্য সেই পরিমাণে মশলা নিয়েছি। আমি প্রায় 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। দিয়ে পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে এলে তারপর গরম মশলা দিয়ে দেব। আর রোস্ট রান্নার ক্ষেত্রে আমি যে অনেক বেশি মশলা ব্যবহার করি তা কিন্তু না, মানে রেগুলার যে মশলাগুলো সেগুলোই ব্যবহার করি। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, দিয়ে একদম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি টক দইয়ের সাথে সাদা গোলমরিচ আর একদমই সামান্য একটু জয়ত্রী নিয়েছি। আর নিয়েছি আমরা সাধারণত যে বাদামটার ভর্তা খাই, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি বেশ অনেকটা পরিমাণে। নিয়ে সেগুলো টক দইয়ের সাথে একদম ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন সম্পূর্ণ সেই মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পর বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, কারণ এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে আমাদের রোস্ট খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। আমার রোস্ট রান্না যখন প্রায় মাঝপথে, তখন আপু এসেছে। আপু এসে বাকি অর্ধেকটা কমপ্লিট করেছে। তবে মাশাআল্লাহ রোস্ট ভীষণ মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল খেতে। তবে কোনো রান্নারই পুরো ভিডিও আমি করতে পারিনি, এতটা সময় হয়ে ওঠেনি। আর পুরো রান্নার রেসিপি শেয়ার করার প্রয়োজনও নেই আসলে, কারণ আমি জানি যে আমার আপুরা অনেক গুণী, তারা আরও অনেক সুন্দরভাবে সহজভাবে রান্নাবান্না করে থাকেন। তাদের রান্নাগুলো দেখলে আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে। সেখানে আমার রান্নাবান্না আসলে তেমন কিছুই না, আমার সারাদিনের কাজগুলোই তুলে ধরেছি মাত্র। রোস্ট রান্নাটা কমপ্লিট করে রাতে যে টিকিয়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছিলাম। গরুর মাংসের টিকিয়া আসলে সবসময় অনেক বেশি ভালো লাগে, এটা আমার তো এমনিতেই খেতেই বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু পোলাও করছি তো টিকিয়া তো লাগবেই সাথে, তো এই জন্য আগেই বানিয়ে রেখেছিলাম। আমার ভাগ্নি টিকিয়া ভীষণ পছন্দ করে। আমার ভাগ্নি তো সবসময়ই বলে যে মামি আপনার ওই টিকিয়াটা ভীষণ মজা হয়েছিল। তো ওদের কথা মাথায় রেখেও আসলে এটা বানানো। আর এত ভালো প্রশংসা পেলে কার না ভালো লাগে, তাই না? আর কোনো কিছু বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। যদিও আমি রান্না বানাই একদমই এত ভালো না, কোনো কিছুই এত ভালো বানাতে পারি না, এই কাজ চালিয়ে নেওয়ার মতো পারি আর কি। রান্নাবান্না শেষ করার মাঝে আবার আপু আমাকে রাইস কুকারে পোলাওটা করে অনেকটা হেল্প করেছেন। আর সাদা ভাতও রেখেছিলাম, কারণ ইফতারের পর অনেকেই পোলাও খেতে চান না, তো এজন্য সাদা ভাত রেখেছি। আর আমার আজকের মেনু ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, টিকিয়া আর মাছ ভাজি, এগুলোই ছিল আলহামদুলিল্লাহ। রান্নাবান্না কমপ্লিট করে ইফতারও সব রেডি করে ফেলেছি। মাঝে আমাকে আমার ছোটো ননদ সবগুলো বেগুনি ভেজে দিয়ে খুবই সাহায্য করেছে। এরপর শসা কেটে নিয়েছি, তরমুজ কেটে নিয়েছি, আমার হাজব্যান্ড আবার শরবত বানিয়েছেন। এরপর আপেল আর কিছু আঙুর দিয়ে ফালুদাতে মিক্স করে দিচ্ছি। ফালুদাটা রেডি করে দিয়ে সাফাকে বললাম মামনি সবগুলো বাটিতে তুমি ফালুদা দিয়ে দাও। তো প্রায় 23-24টি বাটিতে ও এত সুন্দর করে দিয়েছে, সবগুলো বাটিতে সুন্দরভাবে হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তবে বলতে গেলে আমি আজকে অনেককেই কাজে লাগিয়েছি, যদিও সবাই রোজা থেকে আমার জন্য কষ্ট করেছে। আসলে একটা ব্যাপার কি, একটা ঘরোয়া প্রোগ্রামের কথা যদি বলি তাহলে সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার ঘটানো যেতে পারে। তো আজকে আমাদের ইফতার আয়োজনটা আসলে এভাবেই করেছি, খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে ইফতারটা করেছি আমরা। তারপরেও এত বেশি ভালো লাগছিল যে কি বলবো। আর মনে মনে ভাবছিলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহ প্রত্যেক বছর তুমি এইভাবে আমাদের সবাইকে একত্রিত করো। তবে আমার আব্বু আম্মু আর ভাইটাকে খুব বেশি মিস করছিলাম, ওরা থাকলে আরও কয়েকশো গুণ বেড়ে যেত আমার আনন্দ। তো যাই হোক, সেটা তো আর সম্ভব হচ্ছে না। তো তারপরেও সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এভাবে আমরা সবাই মিলে ইফতারটা কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা, আমি যে এত বকবক করছি, আদৌ কি কেউ আমার ভিডিওটা দেখছে এখনও? যদি কেউ দেখে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইফতার করে খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছে। এরপর এই তো আমার একজন আপা, উনি সবগুলো থালা বাসন আমাকে পরিষ্কার করে দিয়েছেন। এখন এগুলো মুছে সব জায়গায় জায়গায় রেখে দেব। তো এগুলো করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, একদম সেহরি করেই ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন রাতে শেষ রোজার ইফতার করে আমরা সবাই মিলে সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার উদ্দেশ্যে হাঁটতে বেরিয়েছিলাম।
চাঁদ দেখে কিছুটা খুব সুন্দর সময় কাটিয়ে সবাই মিলে গল্প করে এসে তিনজনে মিলে ঈদের দিনের জন্য কিছু মিষ্টি জিনিস তৈরি করে রাখছিলাম। আমি তৈরি করেছিলাম আমার ভাগ্নের আবদারে নবাবী সেমাই, আপু তৈরি করেছিলেন পায়েস, আর মিলি আপু তৈরি করেছিল পুডিং। এছাড়াও আরও অনেক মিষ্টি জিনিস ছিল। মিষ্টি জিনিস দেখতে দেখতে কেমন যেন লাগছিল, মনে হচ্ছিল শুধু ঝাল খাই এমন অবস্থা। কিন্তু কি করার, ঈদের দিন বলে কথা, মিষ্টি জিনিস তো রাখতেই হবে। প্রথমেই কড়াই ঘি দিয়ে সেমাই দিয়ে তারপর মাঝে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি। এরপর ক্রিমটা তৈরি করার জন্য দুধটা একদম ঘন করে নিয়েছি, নিয়ে এর মাঝে কাস্টার্ড পাউডার আর কনডেন্স মিল্ক দিয়ে জাল করে মসৃণ একটা ভারী ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এরপর ঠান্ডা করে নিয়েছি যতটা সম্ভব। হালকা কুসুম গরম আছে এখনো, তো এই জন্য দেখতে অনেকটা পাতলা মনে হচ্ছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা ভারী হয়ে যাবে অনেকটা। ঠান্ডা হয়ে যখন ভারী হয়ে যাবে তখন খেতেও অনেক বেশি ভালো লাগবে। নবাবী সেমাই তৈরি তো আসলে অনেক বেশি ইজি। সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে এর মিষ্টির রেশিওটা ঠিক রাখা, যেটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল। যখন ছোট ছিলাম ভাবতাম কবে বড় হব, আর এখন মনে হয় ইস, আর একবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। আসলে শৈশবের ঈদের আনন্দটাই অন্যরকম থাকে। চাঁদ রাতে দুহাত ভর্তি করে মেহেদি দেয়া, খাই দাই ঘুরে ফিরে একটা মন। তবে একটা করে দিন যাচ্ছে আর জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, ভাবতেই কষ্ট লাগে। তো কি আর করার, এটাই আমাদের জীবন। মামনি আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমি পুরো ঘুমের দেশে চলে গিয়েছিলাম। এটাই আসলে বড়বেলা আর ছোটবেলার ঈদের মধ্যে পার্থক্য। এই তো আমার হাতে বানানো ছোট্ট দুটো কুশন, তারপরে একটুখানি কাজ করেছি। ঈদের দিনে সকালবেলা সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। বিছানায় কি সুন্দর মিষ্টি একটা রোদ এসে পড়েছে, দেখতে অসম্ভব ভালো লাগছিল। ঈদের দিনে সারা দিন মনে হচ্ছিল শুধু ঘুম ঘুম লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর বিকেলে সবাই মিলে একটুখানি ঘুরতে বের হয়েছিলাম। খুব সুন্দর একটা ব্রিজে আমরা দাঁড়িয়েছিলাম, পাশে ছিল একটা ডুমুরের গাছ, বিশাল বড়। আবহাওয়াটা এত সুন্দর ছিল, রোদ ছিল না, আর এত সুন্দর শীতল বাতাস বইছিল, খুবই ভালো লাগছিল। আর এই ছিল রমজানের শেষ সময় থেকে ঈদের দিন পর্যন্ত কিছু কিছু মুহূর্ত নিয়ে আমার আজকের ভিডিও। জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঈদের পরের দিন গিয়েছিলাম বাবার বাড়ি, নানু বাড়িতেও গিয়েছিলাম, সেসব নিয়ে থাকবে আমার পরবর্তী ভিডিও। আশা করছি সাথেই থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আর সেই সাথে সবার সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।